বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা শুরু করি আজকে আমাদের ফোক মিউজিক। এখানে আমরা এটা দেখেছিলাম যে ফোক মিউজিকটা কি, কনসিস্টস অফ সংস and music of community and uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. অর্থাৎ এখানে ফোক মিউজিক কি বলছে, যে লোকসঙ্গীত, স্থানীয় লোকাল সঙ্গীত, যেগুলা লোকাল যেসব গান, এগুলোর সং, এগুলোর মিউজিক কমিউনিটি থেকে আসে। এগুলোতে সফিস্টিকেটেড কোনো বা ডেলিকেট, সফিস্টিকেটেড মিনস ডেলিকেট, খুব সূক্ষ্ম বা উন্নত মানের কোনো মিউজিক্যাল কোনো রুলস এরা মানে না, বা এগুলোতে ফলো করা হয় না। স্ট্যান্ডার্ড বা কোনো স্ট্যান্ডার্ড ক্লাসিক্যাল কোনো মিউজিক্যাল যে স্টাইল বা মেথড, এটাও এখানে ফলো করা হয় না। ঠিক আছে, তাহলে ইনফরমেশনগুলো ক্লিয়ার। তো বাংলাদেশের যে হেরিটেজ, হেরিটেজ মিনস ট্রেডিশন, ট্রেডিশন রয়েছে বাংলাদেশের। কি রয়েছে, যে রিচ ফোক মিউজিক, রিচ ফোক মিউজিকের বাংলাদেশের একটা ট্রেডিশন রয়েছে। মানে লোকসঙ্গীতগুলো আমাদের খুব স্ট্রং ছিল একটা সময়। কারণ কি, কারণ হলো যে আমাদের বিনোদনের মাধ্যম ছিল সাধারণত গ্রামাঞ্চলে, গ্রামগঞ্জে এই যে এই লোকসঙ্গীতগুলো। মানুষ আগে কিন্তু আমাদের মানে মোড অফ এন্টারটেনমেন্ট কিন্তু ছিল এগুলোই আগে। আজকের দিনের মতো এত আকাশ সংস্কৃতি, স্যাটেলাইট যেসব এন্টারটেনমেন্টের ওয়ে আছে আমাদের হাতে, বিভিন্ন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন ধরনের আজকে আমাদের কাছে সুযোগ আছে, কিন্তু ওই সময় ওই সুযোগটা ছিল না। ডিউ টু টেকনোলজি ডেভেলপমেন্ট আমরা কিন্তু অনেক উপরে উঠে গেছি। আমরা এখন এই যে, যার কারণে এই যে ফোক মিউজিক একটা সময় যে রিচ ছিল, এটা এখন জাদুঘরে চলে গেছে। এখন আর এগুলা কেউ, আগের দিনে যেরকম পালা গান সন্ধ্যার পরে মানুষ শুনতে যেত, জারি গান সারি গানের পালা হতো, বা এগুলো আর এখন নাই। এখন এগুলো জায়গা দখল করে নিয়েছে যে আকাশ সংস্কৃতি, ইন্টারনেট। এটার ফলে কিন্তু এখন ইউটিউবের মাধ্যমে সবাই সবকিছু দেখতে পাচ্ছে, হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস এন্ড সেকুলার সংস। তবে এগুলো এখনো আছে বিনোদনের মাধ্যমে, কিন্তু এগুলো চেঞ্জ হয়ে এখন অন্যদিকে চলে গেছে। তো এখন ওই আমলের গানগুলো কেমন ছিল, যেহেতু সমাজটা ছিল, সমাজের ধর্মীয় রুট ছিল খুব স্ট্রং, এই কারণে কেউ কেউ ধর্মীয় গান গাইতো, এগুলো মানুষের কাছে ভালো লাগতো। আবার কোনো কোনো জায়গায় ধর্মীয় বন্ধনটা অত স্ট্রং ছিল না, তারা সেকুলার গান গাইতো। ধর্মকে মনে করতো আলাদা, রাষ্ট্র ব্যবস্থাকে আলাদা। ঠিক আছে, মুআমালাত যেটা আছে দুনিয়াবি যে কাজকর্ম, এটাকে মনে করতো আলাদা। আর মসজিদে ইবাদত করে এটাকে, অর্থাৎ ধর্ম, অনেকের কাছে ধর্মটা একটা আবেগের বিষয়। তো যেসব লোকদের কাছে ধর্মটা আবেগে, কেবলমাত্র একটা আবেগের বিষয়, তারাই বলে সেকুলার, তারা নিজেদেরকে সেকুলার দাবি করে। মানে এটা আমি যতটুকু বুঝেছি আর কি। আবার হয়তো সেকুলারের ব্যাখ্যাটা আসলে, সেকুলারের ব্যাখ্যা নিয়ে আমরা এক ধরনের উই আমি কি বলবো, নিজেদেরকে আমরা মনে হয় প্রতারণা করি কিনা জানি না। সেকুলারের ব্যাখ্যা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে। তো যতটুকু বোঝা যায়, যতটুকু শোনা যায়, মানে আমি শুনেছি বা বুঝেছি, আমার কাছে মনে হয় যে সেকুলার মানে অর্থাৎ এক ধরনের ব্যবস্থা যেখানে মানুষ মনে করে, যে যারা সেকুলারে বিশ্বাস করে বা যেখানে এটা উৎপত্তি হয়েছে, তারা মনে করে যে ধর্ম চলবে তার গতিতে। এটা, এটার সাথে রাষ্ট্র ব্যবস্থা বা জীবনের অন্যান্য অংশের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, অর্থাৎ ধর্ম মসজিদ মন্দিরে মাদ্রাসায় থাকবে, আর সেকুলার, আর আমি জীবনযাপন অন্যান্য ক্ষেত্রে যেভাবে করি, এটার উপরে এটার কোনো প্রভাব নেই। তো এইভাবে আর কি। তো এরকম যারা বিশ্বাস করে তাদের জন্য গান তৈরি হতো। তো folk music may be described as that type of ancient music which springs from the heart of a community. তো folk musicটা কিভাবে আসে, একটা কমিউনিটি, একটা সমাজের মানুষের হৃদয় থেকে নিংড়ানো গান, হৃদয় নিংড়ানো গান, হৃদয় নিংড়ানো চিন্তা ভাবনা থেকে এটা উৎপত্তি হয়ে আসে, based on the natural style of expression and uninfluenced by the rules of classical music and modern popular songs. আগের কথাটাকে এখানে রিপিট করছে, যে এখানে কোনো মডার্ন কোনো মিউজিক স্টাইল থাকবে না। স্টাইল থাকবে একদম ন্যাচারাল, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না ক্লাসিক্যাল মিউজিকের। ওরা গান গাইবে ওদের মতো করে, এখানে কোনো
কোনো প্র্যাকটিস বা কোনো ধরনের একদম অ্যারেঞ্জমেন্ট, কোনো একদম রুলস নাই। এনি মোড অর ফর্ম ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ড্যান্স মে বি ডেসক্রাইবড এজ মিউজিক। তাহলে এখানে কি বলছে যে এনি মোড অর ফর্ম ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ড্যান্স মে বি ডেসক্রাইবড। মিউজিকের সংখ্যাটা দিচ্ছে। মিউজিক বলতে আমরা কি বুঝি? মিউজিক বলতে এখানে বোঝাচ্ছে যে মিউজিক হলো টিউন, ভয়েস এবং ডান্স, এই তিনটার সমন্বয় যখন হবে তখন সেটাকে আমরা বলি মিউজিক। টিউন, ভয়েস অ্যান্ড ডান্স, দাস দ্য কম্বিনেশন অফ ফোক সং। এটা বোঝা গেল যে মিউজিক মানে হলো যে টিউন, ভয়েস এবং ডান্স। আর ফোক সংটা তাহলে কি হবে? ফোক ডান্স, ফোক টিউন মে বি কল্ড ফোক মিউজিক। the combination of folk song, হ্যাঁ, যদি ফোক সং থাকে, ফোক ড্যান্স থাকে, লোক একটা নৃত্য, লোক একটা গানের সুর, হ্যাঁ, লোক গানের কথা, এগুলো যখন থাকবে সেটাকে আমরা অর্থাৎ মিউজিক মানে হলো যে ড্যান্স, ভয়েস এবং টিউন, এই তিনটা মিলে একটা জিনিসের মিউজিক হয়। তাহলে তাহলে সং থেকে মিউজিকের ক্যানভাসটা অনেক বড়। ফর এক্সাম্পল, বাউল সংস আর কম্বিনেশন অফ টিউন, মিউজিক অ্যান্ড ডান্স। এই যে বাউল সংগুলো আমরা দেখি, এখানে কিন্তু একটা সুর আছে আলাদা, তাদের একটা ড্যান্স আছে আলাদা, তাদের যে লিরিকগুলো এটা একদমই আলাদা। এটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। কি কি ক্যারেক্টারিস্টিক্স এখানে আছে? এটা এটা একটু ইয়া করো, এই যে 12552 তুমি পড়ো। 12552 তুমি পড়ো। Yes, sir. Yes, sir. Folk music, folk music has the following characteristics. Number one, it is composed by rural folk on the basis of ancient rules transmitted orally. Second, these ancient rules of music have not been influenced by classical or modern music. Three, folk songs may be sung in the groups or individually. Four, no regular practice is required for folk music. 5. It is composed and performed by illiterate or semi-literate people. 6. It is a spontaneous expression in easy language, local dialect, and simple tune. 7. Both words and tune are appealing. 8. Despite its universal appeal, it uses local dialect. 9. It depends upon nature and the rural environment. 10. It is an explicit manifestation of the joys and sorrows of daily life. 11. It uses simple and natural rhythms. 12. It contains a strong emotive expression of human love and separation. In Bangladesh, folk music has great variety, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers, and rural and riverine life. These songs are also about social inequality and poverty, about the material world and the supernatural. Mystical songs have been composed using the metaphors of rivers and boats. Since the country is basically riverine, the Bhatiali forms an important genre of folk music. Folk music is formed and develops according to the environment. Differences in the natural environment are reflected in the people of the different regions. The dialects too vary across the different regions. Bangladeshi folk music therefore varies from region to region. Thus, there are the northern Bawaya, the eastern Bhatiali, and the southwestern Baul songs. The culture and the lifestyle of the different tribes have also influenced folk music. Tribes like the Santal, Garo, Hajong, Chakma, Manipuri, Tripuri, Marma, etc. have interacted with ethnic Bengali culture and lifestyle over the years. The interaction has been clearly reflected in the richness of folk music.
Folk songs may be sung individually or in chorus. Folk songs sung individually include Baul, Bhatiali, Murshidi, and Marfati, while songs sung in chorus include Kabigan, Leto, Alkap, and Gambhira. Some songs are regional in character, but others are common to both Bangladesh and West Bengal. Similarly, some songs belong distinctively to one religious community, Hindu or Muslim. Others cross religious boundaries. Some songs belong exclusively to men, others to women, while some are sung by both men and women. Thus, only women compose and sing Bratagan and Mayeli Geet, but both men and women participate in the roof beating songs that are sung while beating down and farming rooftops. হুম। ফারহান লাবিবকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর করে সে করেছে। তার রিডিং স্টাইল ইজ ভেরি গুড। আই অ্যাপ্রিসিয়েট ইট। I hope that he will be a good, he will be so good and nice in English in the future, coming days. However, I would like to announce that from today, I will call the parents of those of the students of those parents who are not present here, and I will submit the list to the principal sir, as well as probably I will arrange some sort of what should I say? I will arrange some sort of fine for them. জরিমানা করলে তারা মনে ঠিক হবে। দেখি আমি I will contact their parents. আমি অলরেডি তাদের ছবিগুলো নিয়ে নিয়েছি। আজকের পর থেকে আমি যোগাযোগ শুরু করব। আসে না কেন, ব্যাপার কি? আচ্ছা, however, let us move forward. Okay, is there any question that you need to ask regarding this lesson that we have already covered up? Do you have any questions? Any word meaning you don't understand, or any sentence you feel sort of problematic? স্যার কয়েকটা ওই যে ওয়ার্ডের মিনিংটা একটু জানলে ভালো হতো। Specifically, you mentioned which word meaning you feel that you don't know. আন্ডারলাইন করা হয়েছে স্যার, মানে স্পন্টেনিয়াস। Spontaneous means what is? Swatosphurto. Spontaneous, that means which doesn't, you don't have to move it. It moves automatically. Something moves automatically. It happens naturally. Next. স্যার ইউনিভার্সাল অ্যাপিল মানে কি? এটা মানে Appeal means attraction, something that have acceptance universally. অর্থাৎ যে জিনিসটার আকর্ষণ, আবেদন, যে জিনিসটার গ্রহণযোগ্যতা, acceptability বিশ্ব জুড়ে রয়েছে। তারপর নেক্সট স্যার ডায়ালেক্ট। ডায়ালেক্ট, লোকাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় ভাষা, উপভাষা। নেক্সট স্যার এপ্লিসিট, স্যার যেটা আসলে একটু সমস্যা করতেছে। ইমপ্লিসিট, এক্সপ্লিসিট। ইমপ্লিসিট অন্তর্নিহিত মিনিং, এক্সপ্লিসিট যেটা বাহিরের দিক থেকে যেটা মিনিং। Next. আর স্যার ম্যানিফেস্টেশন। Shows, represents. Next. স্যার সুপার ন্যাচারাল স্যার। Something not natural. মানে অসাধারণ বলতে পারি। ন্যাচারাল মানে যেটা ন্যাচারাল, যেটা অতি মানবীয়। স্যার আমি একটা প্রশ্ন করতে চাই। আমাদের যে সেন্স অফ অর্গান বা পারসেপশন, এটাতে আমরা ধরতে পারি না। যেমন ফেরেশতা বা জান্নাত জাহান্নাম, এগুলো আমরা দেখি নাই, আমাদের ইন্দ্রিয়ের বাইরে। যেসব আমরা আমাদের ইন্দ্রিয়গুলো গণনা করতে পারে না, মানে আর্ট অফ থট বা এরকম। সুপারন্যাচারাল, দ্যাট সুপারন্যাচারাল মানে যেটা আমরা আমাদের ইন্দ্রিয়তে উই ক্যানট এক্সপেরিয়েন্স, আমরা যে এক্সপেরিয়েন্সটা করতে পারি না সেটা সুপারন্যাচারাল। যেমন আমরা জিন পাই না, কিন্তু জিন আছে কিন্তু, তাই না? ওরা হয়তো এমন সব ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি, এমন সব অনুপরমাণু দ্বারা তৈরি, যে অনুপরমাণুগুলো আমাদের এই দৃষ্টিশক্তি বা আমাদের অক্ষমতা রয়েছে, আমরা দেখতে পাই না, কিন্তু অন্যরা দেখতে পারে, তাই না?
কুকুর, অন্যান্য জি প্রাণীরা স্যার, দেখতে পারে। তাদের হয়তো সেই কুকুর মোরগ পারে। হ্যাঁ, ওদের হয়তো চোখের গঠনটা যদি বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা হয়, ওদের চোখে হয়তো এমন কিছু রয়েছে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, মানে ওদের চোখে পাওয়ার অনেক বেশি। আমাদের হয়তো এত সূক্ষ্ম পর্যায়ে আমাদের চোখে ওই পাওয়ারটা নাই। ঠিক আছে? ওকে, দেন জি স্যার। নেক্সট। দেন হচ্ছে স্যার মেটাফোর্স। হ্যাঁ, মেটাফোর্স। এটা কোথায় এটা? মেটাফোর্স। মেটা তুমি কি জি বলো? স্যার, METAPHORS। Metaphor means symbolic, something রূপক। সিম্বল। রূপক অর্থে যেগুলো আমরা ব্যবহার করি। স্যার বাঘ ধারা এরকম রূপক কি স্যার? একটা জিনিস বুঝাতে আমরা আর স্যার জেনার। নেক্সট, স্যার জেনার। জেনার উচ্চারণটা আছে বিভিন্ন রকম। এটা হলো মিউজিক্যাল একটা ফর্মস অফ মিউজিক। যে কোনো জিনিসের একটা ফরম্যাট থাকে। স্যার এটা কি জেনটা হবে স্যার? এটা আমার একটা জনরা। ওকে, জনরা। জনরা। জনরা মানে হলো ফর্মস অফ মিউজিক, মিউজিকের বিভিন্ন ক্যাটেগরি অফ মিউজিক। ওকে, নেক্সট। চোরাস মানে এটা কি স্যার? গ্রুপ। কোরাস, গ্রুপ সং, একসাথে মিলে যে গান গায়। অনেকে দেখবে একসাথে গান গায়, দ্যাট ইজ কোরাস। অথবা একসাথে স্যার গান রুফ, না গাইলেও হয়তো রুফ একজন বিটিং গান মানে গাইছে। কি স্যার? একজন গান গাইতেছে আর মাঝে মাঝে কিছু কমন লাইন ওরা সবাই মিলে গান গায়। ঠিক আছে? উনি যখন একজন মানে মানে যে ব্যাকগ্রাউন্ডের মতো এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একজন গান গাইতেছে, উনি গান গাচ্ছে মেইন গানটা, আর উনি যখন স্টপ থাকে পিছনে ওরা কিছুটা কোরাস দেয়, ব্যাকগ্রাউন্ড কিছু মানে একটা আবহ তৈরি করে। এটা হতে পারে। আবার আরেকটা হলো যে সবাই মিলে একসাথে গান গাচ্ছে একসাথে, এটাও হতে পারে। নেক্সট, স্যার লাস্ট রুফ বিটিং। রুফ বিটিং, এটা আগের দিনে হয়তো, এখন হয় কিনা, ওই যে জলছাদ যখন করে, জলছাদ যখন মেরামত করে তখন গান গায় এক ধরনের। এটা আমরা দেখেছি, এক সময় দেখতাম আগে বাড়িতে বিভিন্ন বাড়িতে জলছাদ পিটানো হতো, তখন মানুষ গান গাইতো। এখন এগুলো দেখা যায় কিনা আমি দেখি নাই, এখন দেখি না। মানে জলছাদ গুলো পিটায়, জলছাদ জিনিসটা কি আসলে? জলছাদ জিনিসটা পানি পড়লে ছাদের উপরের ইয়াটা পোর্শনটা তুলে আবার এটাকে ঢালাই করে, বুঝছো? এটাকে মানে তখন এটাকে তো ঢালাই করতে হলে তো ছাদ তো আর ভাঙা যাবে না, এটাকে না ভেঙে উপরের যে পাটটা আছে এটাকে বিভিন্ন জিনিস দিয়ে তুলে ফেলে ওরা কয়েকজনে মিলে। ধরো তখন একটা গান গায়ে একটা তালে তালে ওরা কাজটা করে, ওদের কাছে আরাম বোধ হয় বা জিনিসটা ভালো লাগে আর কি। নেক্সট। ওকে স্যার, শেষ স্যার, আমার নাই। ওকে, স্যার আমার একটা প্রশ্ন আছে। প্লিজ। এখানে বই লেখা আছে ইট ডিপেন্ডস আপন নেচার এন্ড দ্য রুরাল ডেভেলপমেন্ট। ডিপেন্ডস আপন আর একটু ডিপেন্ডস অন, বলতে এগুলো হবে, কথা বোঝা যাচ্ছে না। বলো। স্যার কোশ্চেনটা কি আবার করব? তুমি মাইক্রোফোনটা তোমার মুখের কাছে এনে কথা বলো, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা স্যার, বলো। ঠিক আছে। বইয়ে লেখা আছে ইট ডিপেন্ডস আপন নেচার এন্ড দ্য রুরাল ডেভেলপমেন্ট। তোমার কথাটা বোঝা যাচ্ছে না, বলো, জোরে বলো। ভিডিও ওপেন করো। 1 2 3 5 3 লাবিব, ওপেন লাবিব ইয়েস খান। স্যার, বলতেছি। হ্যাঁ বলো। ইয়েস স্যার। হুম, স্যার বইয়ে লেখা আছে ইট ডিপেন্ডস আপন নেচার এন্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট। তাহলে স্যার এখানে ডিপেন্ডস আপন আর ডিপেন্ডস অন এই দুইটার মধ্যে পার্থক্য কি? ডিপেন্ডস অন এবং ডিপেন্ডস আপন একই, এখানে কোনো পার্থক্য নাই। অন আপন একই, ঠিক আছে? এনি কোয়েশ্চেন? নেক্সট। যত বেশি কোয়েশ্চেন করবে তত শিখতে পারবে, আর কোয়েশ্চেন করাটা আই ওয়েলকাম, কারণ কোয়েশ্চেন কেউ করছে মানে সে শিখছে, সে চিন্তা করছে, হি ইজ থিংকিং। ভালো স্টুডেন্ট ভালো টিচার তৈরি করে। গুড স্টুডেন্টস ক্রিয়েট গুড টিচার। টিচার বাধ্য হয় তখন পড়াশোনা করতে, আর যদি ছাত্ররা প্রশ্ন না করে টিচার ঘুমায়, স্টুডেন্টও ঘুমায়।
Okay, so you have to ask questions. তবে আবার ওই মানে আমার মাথা ব্যথা করে কেন পা ব্যথা করে এগুলো আর করা যাবে না। That should be relevant to the topic. প্রশ্নকর্তার প্রশ্ন কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক কিছু বুঝতে হবে, তার জ্ঞানের পরিধি বোঝা যায়। ওকে, so no questions from this part. Let us move forward to, এখানে কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ইউ প্র্যাকটিস এট হোম ক্লাসিক্যাল, মিস্টিক্যাল, নোট, টেম্পো, রিদম। তারপরে এখানে explain briefly what are the following terms mean. আচ্ছা, let us go to the next lesson, which is crafts at our time. which is এই লেসনটা খুবই মানে উন্নত মানের ভাষা ইউজ করা হয়েছে। This is very much suitable for IELTS exam. IELTS এক্সামের একটা যদি প্যাসেজ কেউ সেট করে এটা কি করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি হাই লেভেল, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা IELTS এক্সামের যদি কোনো প্যাসেজ, রিডিং প্যাসেজ হিসেবে এটা দেওয়া যেতে পারে, খুবই অনেক গভীর অর্থ এটা। However, এখানে আমরা এটা শুরু স্যার ক্রাফটস ইন আওয়ার টাইম আর ক্রাফটস এট আওয়ার টাইম দুইটা কি স্যার একই? crafts at our time, crafts in our time, কথা একই বোঝাচ্ছে, এখানে তেমন কোনো পার্থক্য নাই। হয়তো ক্যানভাসটা যদি বড় করে বোঝাতে চায় তখন হয়তো ইন বলতে পারে, ক্যানভাসটা ছোট করে বোঝাতে চাইলে এট আওয়ার টাইম, ইন আওয়ার টাইম একই, এখানে কোনো অর্থের পার্থক্য নাই। However, let us move forward. A craft work is an applied form of art. তাহলে ক্রাফট ওয়ার্কটা বলছে যে ক্রাফট ওয়ার্ক এটা কি, অ্যাপ্লাইড। যেমন কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, পার্থক্য কি? কেমিস্ট্রি নর্মালি যেভাবে করি আমরা তাত্ত্বিক, এখানেও প্র্যাকটিক্যাল আছে, তবে বায়োকেমিস্ট্রি সাবজেক্টে আরো বেশি এটা অ্যাপ্লাইড ফর্ম। সাবজেক্টটা কেমিস্ট্রি থেকে এসেছে, তবে কেমিস্ট্রির আরো অ্যাপ্লাইড ফর্ম হলো বায়োকেমিস্ট্রি। তাহলে ক্রাফট ওয়ার্ক এটা অত্যন্ত একটা অ্যাপ্লিকেবল একটা আর্ট ফর্ম। এটা একটা সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট রিফ্লেক্টিং দ্য ইনক্লুসিভ নেচার অফ ফোক ইমাজিনেশন। এই লাইনটার ব্যাখ্যা কে করতে পারবে? এনিবডি ক্যান এক্সপ্লেইন দ্য মিনিং অফ দিস লাইন? হোয়াট হ্যাভ ইউ আন্ডারস্টুড ফ্রম দ্য লাইন? এনিবডি? স্যার ইনক্লুসিভ শব্দের অর্থটা একটু বললে মনে হয় একটু পারবো। এই তো, ইনক্লুসিভ শব্দের অর্থ বোঝা যাবে, এটা বোঝানো যাবে সবসময় সবকিছু। এখানে এমন এমন এক্সক্লুসিভ মানে তো জানি ওটা, কিন্তু এটা তো ইনক্লুসিভ। অর্থ কি স্যার মানে স্পেশাল বা এরকম কিছু, স্পেশাল। আচ্ছা, বা বাহির জাতীয় কিছু, সৌন্দর্য। আসলে এখানে যে এই প্যাসেজটা জটিল হয়ে গেছে এই কারণে যে এখানে এমন এমন শব্দ ব্যবহার করা হয়েছে, দিজ আর মোর দ্যান ওয়ার্ডস, এগুলো ফ্রেজের মতো, মোর দ্যান ওয়ার্ডস মানে এগুলো টার্ম হয়ে গেছে, বিভিন্ন টার্ম ব্যবহার করেছে। যখন তুমি when you use some term in your writing, that it becomes so difficult for your reader to understand. এই জন্য টার্মিনোলজি যখন বেশি বেশি ব্যবহার করা হয় in any piece of writing, that becomes so higher level, becomes so difficult for the common readers to get on it, to go through it. যেমন ক্রাফট ওয়ার্ক ইজ এন অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট, এটা একটা অ্যাপ্লাইড ফর্ম, এটা প্র্যাকটিক্যাল ব্যাপার, এটা কোনো তাত্ত্বিক কোনো বিষয় নয়, আলোচনা করলেই হবে না শুধু, এটাকে হাতে কলমে করে দেখাতে হবে। এটা আমাদের সোশ্যাল এবং কালচারালের সাথে রিলেটেড, এটা একটা প্রোডাক্ট, যেহেতু অ্যাপ্লাইড ফর্ম, এটা সমাজে চলতে হবে, এটা সমাজে চলমান বিষয়, আমাদের সমাজে আমাদের কালচারে এটা ধারণ করে, এটা রিফ্লেক্ট করে আমাদের, অর্থাৎ ক্রাফট ওয়ার্কটা এমন একটা বিষয় যেটা প্রতিফলিত হয়, যেটা প্র্যাকটিক্যালি দেখা যায় সমাজে, প্র্যাকটিক্যালি দেখা যায় কালচার, এটা আমাদের কালচারটাকে হোল্ড করে, এটা একটা প্রোডাক্ট। এবং এট দ্য সেম টাইম এইটা আমাদের ফোক ইমাজিনেশন, ফোক মানে জনগণ, ফোক মানে লোকাল মানুষ, লোকাল পাবলিকদের, লোকাল মানুষদের যে কল্পনা, এই কল্পনার যে প্রকৃতি, যে ধরন, এইটাকে এটা ধারণ করে, এটাকে এটা ইনক্লুড করে, এটাকে এটা অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, একটা লাইন কিন্তু এটাকে বিশ্লেষণ করলে অনেক, এই জন্য বলছি যে
এখানে মোর দেন ওয়ার্ডস টার্মিনোলজি ব্যবহার করা হয়েছে, দ্যাটস ওয়াই সো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এমনি বললে বলা যাবে, আমি বলতে পারবো সহজে, কিন্তু বুঝাইতে গেলে খবর আছে। তাহলে ক্রাফট ওয়ার্কটা একটা অ্যাপ্লাইড ফর্ম, এটা একটা সোশ্যাল প্রোডাক্ট, এটা একটা কালচারাল প্রোডাক্ট, কারণ এটা সোসাইটিকে কালচারকে কন্টেইন করে, ধারণ করে, রিফ্লেক্ট করে, এবং এতে রিফ্লেকশন হয়, এতে প্রতিফলিত হয়, দেখা যায় কি সাধারণ মানুষের কল্পনার প্রকৃতিটা কেমন, এই অঞ্চলের মানুষের কি কল্পনা করে, তাদের চিন্তাধারার শক্তি, তারা কি চিন্তা করে অন্তরে মনের ভিতরে, সে প্রকৃতিটা কেমন, এটাকে ইনক্লুড করে, সেটাকে নিয়ে যে প্রোডাক্ট তৈরি হয়, অর্থাৎ সমাজ, সংস্কৃতি, মানুষের কল্পনা চাহিদা নিয়ে যে প্রোডাক্টটা তৈরি হয়, এক কথায় সেটাকে বলা হয়, যেটা সমাজে চলে, মানুষ এটাতে বিজনেস করে, বেচা কিনা করে, এটাতে জীবন ধারণ করে, বিনিময় হয়, যেটার একটা গ্রহণযোগ্যতা আছে, ইউটিলিটি আছে, অ্যাপ্লিকেবিলিটি আছে, সেটাই হলো তোমার ক্রাফট ওয়ার্ক। A craft work which usually doesn't bear the signature of its maker retains a personal touch. এখানে কি বলছে যে ক্রাফট ওয়ার্কটা doesn't bear the signature, যে এই ক্রাফট ওয়ার্কটা বানাচ্ছে তার কিন্তু কোনো মানে তার কোনো সিগনেচার এখানে থাকে না। ধরো যে কোনো একটা ক্রাফট ওয়ার্ক তুমি তৈরি করলে, এটাতে তুমি সিগনেচার দিবা, অনেকে দেয়, আবার প্রায় সময় দেখা যায় যে এই ধরনের ক্রাফট ওয়ার্ক গুলোতে কোনো সিগনেচার থাকে না। সেক্ষেত্রে কি করে, রিটেন্স, তবে এখানে একটা পার্সোনাল টাচ থাকবে তোমার। রিটেন্স মানে ধরে রাখা, রিটেন্স মিন্স ধরে রাখা, পার্সোনাল একটা টাচ থাকবে না। আর এখানে পার্সোনাল টাচ থাকবে, দাঁড়া একটু লাইনটা একটু ইয়ে করে নিই। হ্যালো স্যার। একটা মিনিট, লাইনটা একটু ইয়ে করতেছে তো। আচ্ছা দেখো, আচ্ছা ক্রাফট ওয়ার্কটা বলতে আমরা কি বুঝেছি? ক্রাফট ওয়ার্কটা বলতে আমরা বুঝেছি যে মেকিং অফ এ ডেকোরেটিভ এন্ড প্র্যাকটিক্যাল অবজেক্টস বাই, এটা বাংলা অর্থ কি হতে পারে? স্যার রিটেন্স হ্যাঁ, কারুকাজ, স্যার বাংলা অর্থ কারুকাজ, ঠিক স্যার আছে? পোস্টপন্ড হয়নি, যা আছে এখন অস্তিত্ব আছে, মানে দ্যাট রিয়েলি এক্সিস্টস। হ্যাঁ হ্যাঁ, এটা বাংলা অর্থ হতে পারে কারুকাজ। এই যে আমরা চারু বা এরকম দেখি না, কারুকাজ, এখানে কারুকাজ, এখানে এটা কোনো তাত্ত্বিক খালি আলোচনা না, এটা খালি কবিতা না, এটা খালি পয়েম না, এটা একটা আর্ট। তবে এটা পয়েম না, কবিতা একটা আর্ট, তবে এটা প্র্যাকটিক্যাল ফর্ম অফ আর্ট, ঠিক আছে? এটা একটা কারুকাজ। আচ্ছা, এই ক্রাফট ওয়ার্ক usually doesn't bear the signature of its maker. যে কোনো কারুকাজ কিনলে ওখানে কিন্তু যে বানায় তার সিগনেচার থাকে না, তার নামটা থাকে না, তবে সেখানে তার একটা পার্সোনাল টাচ সে ধরে রাখে, রিটেইনস করে। When we look at a 30-year-old নকশিকাঁথা, we wonder at its motifs and designs. মোটিভ মানে হলো কি? মোটিভ মানে হলো যে যেই প্যাটার্নটা বারবার রিপিট হয়, আর ডিজাইন তো বোঝা যাচ্ছে যে প্ল্যানে এটা করা হয়েছে। That point to the artistic ingenuity. এই আর্টিস্টিক তো শৈল্পিক, ইনজেনিউটি মানে অরিজিনালিটি, যে জিনিসটা অরিজিনালিটি রয়েছে, সৃষ্টির একটা অরিজিনাল ব্যাপার রয়েছে, and the presence of the maker in it. তাহলে এখানে কি বলছে যে নকশিকাঁথা যদি এটা 30 বছরও বয়স হয়ে যায় নকশিকাঁথাটার, সেখানে তুমি যদি এটার মোটিভ গুলোর দিকে তাকাও, যে রিপিটেড যে ডিজাইন গুলো হয়েছে, এটার যে প্ল্যানে এটা করা হয়েছে, সেইটার দিকে যদি তুমি ভালো করে খেয়াল করো, এবং দ্যাট পয়েন্ট টু দা আর্টিস্টিক ইনজেনুইটি, তখন তুমি দেখতে পাবে যে এখানে একটা শৈল্পিক একটা অরিজিনালি সে শৈল্পিক ভাবে এটা তৈরি করেছে, তার একটা ক্রিয়েটিভ একটা ব্যাপার আছে তার মাঝে। and the presence of the maker in it, মানে এটা অন্যদের থেকে আলাদা, যে এটা তৈরি করেছে তার একটা নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে এই কর্মের মাধ্যমে। The fact that we don't know her name or any other details about her doesn't take anything away from our appreciation of the artist. আর্টিস্টের অ্যাপ্রিসিয়েশনটা আমরা না করে পারি না, যদিও তার নাম সেখানে থাকে না, তার ডিটেলস সেখানে নাই, কিন্তু তার কর্মের মাধ্যমে আমরা তাকে প্রশংসা করে আমরা তাকে করি। Indeed, the intimate nature of the katha,
যে আপন করে নেওয়ার যে একটা প্রকৃতি, মনে হয় যেন আপন করে নিচ্ছে, ইন্টিমেট করে নিচ্ছে তোমাকে। and the tactile feeling মানে হচ্ছে যে একটা জিনিসকে ধরে তুমি বলতে পারো যে এই জিনিসটা তার, যদিও তার নাম এখানে নাই। it generates যে এই এই পায়েসটা কে বানিয়েছে তুমি জানো না, কিন্তু তুমি খেয়ে বলছো আরে এটা তো আম্মা বানাইছে বা এটা তো আমার আপু বানাইছে, তাই না? এই যে ট্যাকটাইল ফিলিং, একটা জিনিসকে খেয়ে ধরে তুমি অনুভূতি হয় যে হ্যাঁ এটা অমুকে তৈরি করেছে, এটা এইটা জেনারেট করে। এবং এটা যখন জেনারেট হয়, তৈরি হয়, তখন এই অ্যানিমেট হয় যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা অ্যানিমেট হয়ে যায়, জীবন্ত হয়ে যায়, মনে হয় যেন সে নিজেই কথা বলতে পারছে। অ্যান্ড মেক ইট ভেরি ইনভাইটিং, এবং এই কর্মটা খুবই অ্যাট্রাকটিভ হয়ে যায়। A craftwork is shaped by the interaction of individual creativity. ক্রাফটওয়ার্কটা তৈরি হয় কিসের মাধ্যমে? একটা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি এবং কমিউনিটি অ্যাস্থেটিক্সের মাধ্যমে। ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তির সৃজনশীলতা থাকবে এটার মাঝে, এবং কমিউনিটির যে সৌন্দর্য বোধ, একটা সমাজের মানুষ কি পছন্দ করে, তাদের সৌন্দর্য বোধ কিরকম, এই জিনিসটার মাঝে একটা ইন্টারাকশন করতে হবে তোমাকে, তুমি যদি ক্রাফটওয়ার্ক তৈরি করতে চাও। তার পাশাপাশি তোমাকে ইউটিলিটি ফাংশন, স্যার এটা সমাজের প্রচলিত বিশ্বাস বা জিনিসপত্র বলা যেতে পারে না, মানে প্রচলিত জিনিসপাতি। অ্যাস্থেটিক্স বিশ্বাস বলা যেতে পারে, সৌন্দর্য বোধ বলা যেতে পারে, অনেক কিছু। এটা বললাম না, টার্মিনোলজি হ্যাজ মেনি মিনিংস। সমাজের সৌন্দর্য বোধ, সমাজের যে বিশ্বাস, সমাজের যে বিভিন্ন রকম অর্থ। তোমার তুমি ব্যক্তিগতভাবে তুমি অত্যন্ত ক্রিয়েটিভ হতে হবে, এবং সমাজের এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। সেখানে ইউটিলিটি ফাংশনটা তুমি বুঝতে হবে, সমাজের কোন কাজে এটা লাগবে, এবং হিউম্যান ভ্যালু, মানবীয় মূল্যবোধগুলো কেমন সেটাও তোমাকে বুঝতে হবে, সমাজের ভিতরে মানুষ কোন জিনিসটাকে মূল্যায়ন করে। অর্থাৎ এখানে ক্রাফটওয়ার্কটা হবে একটা ইন্টারাকশন, একটা কম্বিনেশন অফ হোয়াট ইউর পার্সোনাল ক্রিয়েটিভিটি, কমিউনিটির সৌন্দর্য বোধ, তাদের চিন্তাধারা কোনটাকে তারা লাইক করে, তারপরে কমিউনিটির মধ্যে এটা ইউটিলিটি ফাংশন আছে কিনা, এটা কোন কাজে লাগবে, আমি ক্রাফটওয়ার্কটা কিনে আমার বাস্তব জীবনে কোন কাজে লাগাইতে পারবো। আচ্ছা, লাগাতে গেলে আবার আমার একটা বিশ্বাস আছে। কোনো মানুষ দেখা যায় যে ওই একটা ক্রাফটওয়ার্ক, ধরো তুমি একটা পেন হোল্ডার কিনেছো বা কলমদানি, ওটা ফুলদানি কিনেছো, এটার মধ্যে তোমার বিশ্বাসটা হলো কি, তুমি এখানে যেমন ধরো তুমি মুসলিম একজন বিশ্বাসী, মানে মুসলিম বিশ্বাসীতে বলা আছে কি যে ঘরের ভিতরে এরকম ছবি মূর্তি এগুলো থাকা যাবে না, তুমি এগুলো অবশ্যই আনবে না। তো একটা এলাকায় যদি এরকম যিনি ক্রাফটওয়ার্ক তৈরি করেন, উনি কিন্তু জানেন যে এই এলাকার মানুষ ছবি মূর্তি পছন্দ করে না, কোনো কিছুতে ক্রাফটওয়ার্ক, তুমি অবশ্যই এগুলো কিনবে না। তো দেখা যাবে যে তোমার ওটাতে কিন্তু এগুলো আসবে না। সে এমন ভাবে তৈরি করবে যে এগুলোতে এটা নাই, কাজে এই মানুষ এটা কিনবে। আবার অনেকে আছে এগুলো পছন্দ করে, তার বিশ্বাসটা ওই রকম, সে এগুলো পছন্দ করে, তার ধর্মীয় বিশ্বাস, তার সৌন্দর্য বোধ, তার এরকম চিন্তা ভাবনাটা ওই রকম, সে ওইগুলা কিনবে। তাহলে ক্রাফটওয়ার্ক যে বানাবে তার কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। It is distinguished by its maker's desires to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community. এই যে কমিউনিটির এত এভার চেঞ্জিং কন্ডিশন, কমিউনিটির রুচিটা, চাহিদাটা, অ্যাসপিরেশনটা, আকাঙ্ক্ষাটা বারবার চেঞ্জ হতে থাকে, এটা অনেক একটা ওয়াইড একটা ক্ষেত্র। সেখানে একজন ক্রাফটওয়ার্ক নির্মাতা, উনি নিজেকে নির্ধারণ করবেন যে আমি কোন লেভেলের মানুষের জন্য কি বানাতে চাই। মেকার্স ডিজায়ার, যে বানাতে চায় তার কিন্তু একটা ইচ্ছা আছে, তার ইচ্ছাটা নির্ভর করবে তার কমিউনিটির কোন ক্ষেত্রে সে কাজ করতে চায়। সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে, কোন শ্রেণীর মানুষের চাহিদাটা কি সে বুঝে কিন্তু তার কাস্টমারকে সে ধরতে হবে। সে সব কাস্টমারকে হয়তো নাও ধরতে পারে, তার হয়তো সেই ডিজায়ারটাও নাই, তার একটা রুচিবোধ আছে, তার রুচিবোধরা কোন ধরনের কোন শ্রেণীর মানুষের সাথে মিলে যায়, লোকেট সে এটা লোকেট করতে হবে। অ্যান্ড সাবসিকুয়েন্টলি, এবং পরবর্তীতে অফ দ্য মার্কেট, এবং সে মার্কেটটাকেও চিন্তা করতে হবে। But even when the market is an important factor, community aesthetics remains the factor determining the form and content of the craft work. এখন কমিউনিটি অ্যাস্থেটিক্স মানুষের যে ধর্মীয় বিশ্বাস বা সৌন্দর্য বোধ, এগুলাতে
এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, ডিটারমাইন করে নির্ধারণ করে তোমার ক্রাফট ওয়ার্কের ফর্মটা কেমন হবে, গঠনটা কেমন হবে, এটার ভিতরে কি কি কন্টেন্ট জিনিসপত্র থাকবে। এবং এখানে মার্কেটও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। মার্কেট এটা চলবে কিনা, ওই কাস্টমার কতটা আছে, ওই কাস্টমারদের জন্য আমি এটা বানাইলে এটা কিভাবে বানাবো, কতটা চলবে, এটা লাভজনক হবে কিনা, অনেক কিছু। The exquisite terracotta dolls from Dinajpur dating back to early 1940s that form a part of the Bangladesh National Museum's collections were mostly bought from village fairs by some patron. The terracotta dolls এই যে পোড়ামাটির যে ফলক এক্সকুইসাইট, যে আকর্ষণীয় বা খুবই অ্যাট্রাকটিভ যে টেরাকোটা ডলগুলা, পোড়ামাটির যে পুতুলগুলো এক সময় ছিল দিনাজপুরে 1940 সালে, that form a part of the বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামস কালেকশন। বর্তমানে এগুলো বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের একটা কালেকশন হিসেবে আছে। মোস্টলি বট ফ্রম ভিলেজ, এগুলো কিন্তু প্রায় কোন বিভিন্ন গ্রাম্য মেলা থেকে কেনা হয়েছে বাই সাম প্যাট্রন, কিছু পৃষ্ঠপোষক মানুষ যারা আছে। পৃষ্ঠপোষক মানে হলো যারা কোনো কাজের ক্ষেত্রে মানে স্পন্সর করে যারা আর্থিকভাবে বা বিভিন্নভাবে স্পন্সর করতে পারে। They were no doubt meant to be consumer items, এগুলো আসলে কনজিউমার আইটেম ছিল, মানুষের ব্যবহারের জন্য মানুষ কিনতো অবশ্যই। বাট দ্য ডলস রিফ্লেক্ট কমিউনিটি অ্যাস্থেটিক্স। কিন্তু এই যে ডলগুলো যারা বানাইছে, পুতুলগুলো, এই যে মাটির মাটি দিয়ে পুতুলগুলো তৈরি করেছে, এগুলো কিন্তু কমিউনিটি অ্যাস্থেটিক্সকে, ওই সময়তের মানুষের চিন্তাধারা, বিশ্বাস এবং সৌন্দর্য বোধকে কিন্তু এটা প্রতিফলিত করে, যে ওই সময়তের মানুষ এগুলো পছন্দ করতো in such a manner that the market has not been able to impose its own preference